এমন আমি তোকে কতবার বারণ করেছি ওই নীলুর সাথে আড্ডা দিবি না? তুই কি কানে শুনতে পাস না? আমি তোকে চোখের আড়াল করলেই তুই ওই মেয়ের সাথে ঢলাঢলি শুরু করিস। নীলু আমার ফ্রেন্ড, ওর সাথে আমি নোটস শেয়ার করছিলাম। আপনি বারবার এসে কেন চিল্লাচিল্লি করেন? আপনার লজ্জা লাগে না? মানুষ তাকিয়ে দেখছে। মানুষ দেখলে আমার বয়েই গেল। আমি তোকে ভালোবাসি, এটা আমি সারা দুনিয়াকে বলে দেব। তুই আমার জুনিয়র হতে পারিস, কিন্তু তার মানে এই নয় যে তুই অন্য মেয়েদের সাথে ফুর্তি করবি। আমি থাকতে অন্য কেউ তোর দিকে তাকালে আমি তার চোখ উপড়ে নেব। এই যে শুরু হলো আপনার পাগলামি। আপনার সাথে কথা বলাই লস। আপনি নিজেকে কি ভাবেন? আমি আপনার সম্পত্তি নাকি? আমি কার সাথে ঘুরবো, কার সাথে বসবো, সেটা আমার ব্যাপার। আপনি আমার পথ ছাড়ুন তো। পথ ছাড়বো না। আগে তুই বল, তুই নীলুর নাম্বার ডিলিট করবি কি না? এখন আমার সামনে ওর নাম্বার ব্লক করবি? অসম্ভব। আমি কেন ব্লক করব? আপনি আমার কেউ না, মাত্র 2 বছরের সিনিয়র বলেই কি আপনি আমার মাথার উপর ছুরি ঘোরাবেন? আমি আপনাকে পছন্দ করি না, এটা কি আপনার মাথায় ঢোকে না? পছন্দ করিস না মানে? কেন করিস না? আমার কিসের অভাব? সুন্দরী নই আমি? নাকি আমার টাকা পয়সা কম? ক্যাম্পাসের সব ছেলে আমার পেছনে লাইন দেয়, আর আমি কিনা তোর পেছনে ঘুরি, আর তুই আমাকে ইগনোর করছিস? সুন্দর হলেই কাউকে ভালোবাসতে হবে এমন কোনো কথা নেই। আপনার এই পজিটিভ স্বভাবটাই আমার সহ্য হয় না। সারাদিন গোয়েন্দার মতো আমার পিছু পিছু ঘোরেন কেন? আমার ফ্রেন্ডরা আমাকে নিয়ে হাসাহাসি করে। আনিকা রেগে গিয়ে ইমনের কলার চেপে ধরল। ক্যাম্পাসের মাঠের এক কোণায় তারা দাঁড়িয়েছিল। ইমনের জেদি চোখ দেখে আনিকার জেদ আরও 10 গুণ বেড়ে গেল। কে হাসে? কোন বন্ধু হাসে তোর? নাম বল তাদের। আজই তাদের ব্যবস্থা করছি। তুই শুধু জানবি আমি তোকে ভালোবাসি, আর তুই শুধু আমার। এর বাইরে তোর আর কোনো জগৎ নেই। কলার ছাড়ুন আনিকা আপু, আপনি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আপনার মতো মেয়ের সাথে সংসার করা তো দূরের কথা, কথা বলাও বিপদ। আমি নীলুকে ভালোবাসি, এটা শোনার পর নিশ্চয়ই আপনি আমাকে ছেড়ে দেবেন। কি বললি? তুই নীলুকে ভালোবাসিস? ওইটুকু একটা পুতুলের মতো মেয়েকে তুই ভালোবাসিস? সাহস তো তোর কম না। আমার সামনে দাঁড়িয়ে অন্য মেয়ের নাম নিচ্ছিস? হ্যাঁ বলছি, 100 বার বলবো। নীলু অনেক শান্ত, আপনার মতো মেজাজি না। ওর সাথে থাকলে আমি শান্তি পাই, আর আপনার সাথে থাকলে মনে হয় খাঁচায় বন্দি হয়ে আছি। শান্তি দিচ্ছি তোকে। কাল থেকে দেখবি তুই কার কাছে শান্তি পাস। তুই যখন আমার হতে চাইছিস না, তখন তোকে আমি ছিনিয়ে নেব। আমি আনিকা যা চাই তা করেই ছাড়ি। তুই ভাবছিস আমি এমনি এমনি বসে থাকবো? আপনি যা খুশি করতে পারেন, আমি আপনার কোনো হুমকিকে ভয় পাই না। আমার লাইফ আমি যেভাবে ইচ্ছা কাটাবো। আর শোনেন, আজ থেকে আমার আশেপাশে আসার চেষ্টাও করবেন না। করলে আমি প্রিন্সিপালের কাছে অভিযোগ করব। প্রিন্সিপালকে আমি পকেটে নিয়ে ঘুরি রে ইমন। তুই আমার ক্ষমতা সম্পর্কে জানিস না। তোকে যদি আমি আজ রাতেই আমার বাড়িতে তুলে নিয়ে যাই, কেউ কিচ্ছু করতে পারবে না। ফালতু কথা বলবেন না। আমি বাসায় যাচ্ছি, আর খবরদার আমাকে ফলো করবেন না। আপনার মুখ দেখলেও এখন আমার মেজাজ গরম হয়। তুই যত পারিস আমাকে ইগনোর কর, কিন্তু মনে রাখিস যত দূরে যাবি ততই আমার জালে ফেসে যাবি। তুই কালকের মধ্যে নিজেই বলবি যে তুই আমাকে বিয়ে করতে চাস। হাসালেন। মরে গেলেও আমি আপনাকে বিয়ে করব না। আপনার মতো একটা ডাইনিকে বিয়ে করার চেয়ে বিষ খাওয়া ভালো। ডাইনি? আচ্ছা ঠিক আছে, এই ডাইনির কারিশমা তুই আজ রাতেই বুঝবি। তোকে ভালোবেসে কাছে পেতে চেয়েছিলাম, তুই সেটা বুঝলি না। এখন জোর করেই তোকে আমার করতে হবে। দেখা যাবে কার জোর কত। আজ থেকে আপনার সাথে আমার সব সম্পর্ক শেষ। এমনকি জুনিয়র হিসেবে যে সম্মান দিতাম সেটাও আর পাবেন না। ইমনের রাগে গজগজ করতে করতে তার বাইক স্টার্ট দিয়ে চলে গেল। আনিকা এক দৃষ্টিতে তার যাওয়ার দিকে তাকিয়ে রইল, আর মনে মনে শয়তানি বুদ্ধি আঁটতে লাগলো।
অনেক হয়েছে সম্মান দেওয়া, এবার ভালোবাসাটা আমি আদায় করে নেব। আজ রাতেই তোর বাসায় আমার লোক যাবে, তুই কোনোভাবেই এই বিয়ে থেকে বাঁচতে পারবি না। ইগনোর করছিস তো কর, যত পারিস কর, কাল রাতে তুই আমার পায়ের কাছেই আসবি। আনিকা তার ফোন বের করে বাড়িতে ফোন দিল এবং গম্ভীর গলায় বলল, সব ব্যবস্থা যেন আজ রাতেই হয়ে যায়, সে যে কোনো মূল্যে ইমনকে নিজের ঘরে দেখতে চায়। রাত তখন প্রায় 12টা। ইমন বাসার সামনে হঠাৎই 3টা কালো গাড়ি এসে থামলো। ইমন কিছু বোঝে ওঠার আগেই কয়েকজন লোক তাকে জোর করে গাড়িতে তুলে নিল। কিছুক্ষণ পর ইমন নিজেকে আবিষ্কার করলো আনিকাদের ড্রয়িং রুমে। এগুলো কি হচ্ছে আনিকা আপু? আমাকে এভাবে তুলে আনার মানে কি? আপনি কি পাগল হয়ে গেছেন? আমাকে এক্ষুনি ছাড়ুন। বললাম না তোকে আমি আদায় করেই ছাড়বো। রাগ করিস না ইমন, একটু পরেই আমাদের বিয়ে। কাজী সাহেব চলে এসেছেন, সব আয়োজন শেষ, এখন শুধু তুই কবুল বলবি। বিয়ে মানে? আপনার কি মাথা ঠিক আছে? আমি আপনাকে বিয়ে করব না, কোনোভাবেই না। আপনি আমাকে কিডন্যাপ করেছেন, আমি আপনার নামে মামলা করব। মামলা করবি? সেই সুযোগ কি আমি তোকে দেব? তুই আমার বাড়িতে, আমার কবজায়। এখান থেকে বের হওয়ার একটাই রাস্তা, সেটা হলো আমার স্বামী হয়ে বের হওয়া। ঠিক সেই সময় আনিকার বাবা চৌধুরী সাহেব শোরগোল শুনে নিচে নেমে এলেন। ড্রয়িং রুমের অবস্থা দেখে তিনি পুরো আকাশ থেকে পড়লেন। আনিকা, এসব কি হচ্ছে? এই ছেলেটা কে? আর এত রাতে কাজী সাহেব এখানে কেন? তুই কি পাগল হয়ে গেছিস মা? বাবা তুমি মাঝখানে কথা বলো না। আমি ইমনকে ভালোবাসি আর আজ রাতেই ওকে বিয়ে করব। এটা আমার ফাইনাল সিদ্ধান্ত। বিয়ে মানে? একটা ছেলেকে রাস্তা থেকে তুলে এনে তুই এইভাবে বিয়ে করবি? তোর কি মান সম্মানের কোনো ভয় নেই? লোক জানলে কি বলবে? তুই ওকে পছন্দ করিস সেটা আগে তো বলবি। এভাবে জোর করে কিছুই হয় না। দেখো বাবা, আমি জানি তুমি কি বলবে, কিন্তু মনে রেখো আমি তোমার মেয়ে। আমি যা একবার জেদ ধরি সেটা আমি করেই ছাড়ি। আজকে তুমি আমাকে একদম বাধা দিতে পারবে না। আমি ওকে চাই, মানে চাই। ওকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করব না, আর ওকেও অন্য কারোর হতে দেব না। মা, পাগলামি করিস না। বিয়ে কোনো ছেলে খেলা না। ছেলেটা তোকে পছন্দ করে না। ওর চোখে মুখে আতঙ্ক দেখছিস না? এভাবে জোর করে কারো জীবন নষ্ট করিস না। ওর জীবন নষ্ট হবে না বাবা, ও রাজপ্রাসাদে থাকবে। আমি ওকে অনেক সুখে রাখবো, কিন্তু তার আগে ওকে আমার হতে হবে। তুমি যদি এখন বাধা দাও তবে আমি নিজের কোনো ক্ষতি করে ফেলবো। তুমি কি চাও তোমার মেয়ে মরে যাক? তুই সবসময় এমন জিদি করিস মা। ছোটবেলায় যা চাইতি তাই দিতাম, কিন্তু আজ তুই যা করেছিস সেটা অনেক বড় অন্যায়। তবু আমি জানি তোকে থামানোর ক্ষমতা আমার নেই। তুই যখন ঠিক করে ফেলেছিস, আমি আর কি বলবো? আঙ্কেল, আপনিও ওকে সাপোর্ট করছেন। ও আমাকে জোর করে বিয়ে করছে, এটা তো অপরাধ। আপনি ওকে বোঝান। চুপ কর ইমন। বাবা বুঝে গেছে যে আমার জেদের সামনে কারো কিছু করার নেই। বাবা তুমি ওপাশে গিয়ে বসো। কাজী সাহেব, আপনি আপনার কাজ শুরু করুন। আমি কবুল বলবো না। আপনি আমাকে মেরে ফেললেও আমি এই বিয়েতে রাজি হব না। আপনার মতো একটা জেদি আর অহংকারী মেয়েকে আমি ঘৃণা করি। ঘৃণা থেকেই ভালোবাসা হবে রে। তুই এখন কবুল না বললে আমি তোর পরিবারে বিপদ হতে পারে। আমি তোকে ভালোবাসি বলেই তোকে তুলে এনেছি, তোর ক্ষতি করতে চাই না। কিন্তু তুই যদি জেদ করিস তবে আমি অন্য পথ ধরবো। আনিকার ইশারায় তার একজন লোক ইমনের ফোনের গ্যালারি থেকে তার ছোট বোনের ছবি বের করে দেখালো। ইমন একদম চুপচাপ হয়ে গেল। তার চোখে তখন জল টলমল করছে। আপনি এত নিচে নামতে পারেন? আমার বোনটার কি দোষ? ওকে কেন মাঝখানে আনছেন? দোষ তোর ইমন, তুই আমাকে মেনে নিলেই সব ঠিক। এবার শান্ত হয়ে কাজী সাহেবের পাশে বস। দেখিস আমি তোকে অনেক ভালোবাসবো, আমাদের সংসার হবে অনেক সুন্দর। এটা সংসার না আনিকা আপু, এটা আমার জন্য একটা জেলখানা। আপনি আমাকে সারা জীবনের জন্য পঙ্গু করে দিলেন। তোর এই কান্না আমি মুছে দিব। আজ থেকে তুই শুধু আমার। কাজী সাহেব শুরু করুন। আনিকার জেদ আর ইমনের অসহায়ত্বের মাঝে বিয়ের কাজ শুরু হলো। আনিকার বাবা এক পাশে চুপচাপ দাঁড়িয়ে দেখছিলেন। তার আদরে মেয়ের এই ভয়ঙ্কর রূপ আগে কখনো দেখেননি তিনি। ড্রয়িং রুমে যখন বিয়ের তোড়জোড় চলছে তখন আনিকার মা হন্ততন্ত হয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলেন। নিচতলার অবস্থা দেখে তার হাত পা রীতিমতো ঠান্ডা হয়ে গেল।
তিনি বিশ্বাসই করতে পারছেন না যে তার মেয়ে এমন একটা কাজ করতে পারে। ওগো, তুমি এখানে ঠায় দাঁড়িয়ে আছো কেন? দেখছো না মেয়েটা কি কাণ্ড করেছে? একটা জলজান্ত ছেলেকে গুন্ডা দিয়ে তুলে এনেছে বিয়ে করবে বলে। তুমি কি কিছুই বলবে না? আমি কি বলবো? তুমি কি তোমার মেয়েকে চেনো না? ও এখন যে জেদ ধরেছে তাতে আমি বাধা দিলে ও নিজেকেও শেষ করে ফেলবে। আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ও কোনো কথাই শুনছে না। তার মানে তুমি এই অন্যায় হতে দেবে? একটা মাসুম ছেলের জীবন এভাবে বরবাদ হতে দেখবে? ও তো এখনো পড়াশোনা শেষ করেনি। ওর বাবা মার কথা একবার ভাবো। আমাদের মান সম্মান বলে তো আর কিছু থাকবে না। দেখছো না আনিকা কিভাবে তাকাচ্ছে? ও সরাসরি বলে দিয়েছে যে আমি মাঝখানে গেলে ও নিজের বড় কোনো ক্ষতি করে ফেলবে। আমি বাবা হয়ে ওকে মরতে দিতে পারি না। তুমি তোমার মেয়েকে জানো, ও যা বলে তা ও করেই ছাড়ে। মেয়েটা যে কেন এমন হলো আমি কিছুই বুঝতে পারছি না। আমরা কি ওকে কোনোদিনও কিছুর অভাব দিয়েছি? এত আদর দিয়ে কি ভুল করলাম? মানুষের ভালোবাসা তো সুন্দর হয়, কিন্তু ওর ভালোবাসা কেন এমন জানোয়ারের মতো? এটা শুধু ওর জেদ না গো, আমি ওর চোখে ভালো করে তাকিয়েছি। আমি ওর চোখে ছেলেটার প্রতি সত্যি সত্যি পাগলামি ভরা ভালোবাসা দেখেছি। ভালোবাসা যখন মাথার উপর উঠে যায় তখন মানুষ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। আনিকা এই ছেলেটাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে, তাই ও ভালো মন্দের তফাৎ ভুলে গেছে। ভালোবাসা কি এভাবে জোর করে হয়? জোর করে কি কারো মন পাওয়া যায়? আজও বিয়ে করছে ঠিকই, কিন্তু সারা জীবন কি ও এই ছেলের মন পাবে? ছেলেটা তো ওকে এখন দু চোখে দেখতে পারছে না। এখন হয়তো পারছে না, কিন্তু আনিকার যত্ন আর ভালোবাসায় হয়তো কোনোদিন ওর মন গলতেও পারে। আমাদের এখন আর কিছু করার নেই। আমি জানি কাজটা ভুল হচ্ছে, কিন্তু মেয়ের জীবন বাঁচাতে গেলে আমাকে এই অন্যায় মেনে নিতেই হচ্ছে। চিন্তা করো না, আনিকা ওকে অনেক সুখে রাখবে। ও তো কোনো জিনিসের মায়ে পড়লে সেটাকে বুক দিয়ে আগলে রাখে। এই মন, তুই কাঁদছিস কেন? আমি কি তোকে মেরে ফেলেছি? আমি তো তোকে বর বানাচ্ছি। একটু পর তোকে এই বাড়ির রাজকুমার বানিয়ে ছাড়বো। সব কান্না মুছে ফেল আর হাসি মুখে কবুল বল। আপনি একটা বড় অপরাধী। আপনি আমাকে বিয়ে করছেন না, আমাকে সারা জীবনের জন্য জেলখানায় ভরছেন। আপনি জানেন না আমি আপনাকে কতটা ঘৃণা করি। আপনার মুখ দেখলেও আমার গা ঘিন ঘিন করে। ঘৃণা করিস তো কি হয়েছে? ঘৃণা থেকেই তো ভালোবাসা হয়। তুই আমার কাছে থাকলে আমি তোকে শিখিয়ে দেব কিভাবে আমাকে ভালোবাসতে হয়। তুই পালানোর চেষ্টা করিস না, কারণ তোর পালানোর সব পথ আমি বন্ধ করে দিয়েছি। আমার বাবা মা যখন জানবে তখন তারা সহ্য করতে পারবে না। আপনি আমার পরিবারের কথা একবারও ভাবলেন না? আপনি কেমন মানুষ? তোর পরিবারের কথা আমি ভাববো। কাল সকালেই আমি তাদের কাছে লোক পাঠাবো। তারা যদি খুশি মনে আমাদের মেনে নেয় তবে ভালো, আর যদি না মানে তবে তাদের জন্য আমি অন্য ব্যবস্থা আছে। তুই তো জানিস আমি কেমন মেয়ে। আপনি জঘন্য। আপনি একটা ছোট বোনের ভয় দেখিয়ে আমাকে দিয়ে সই করাচ্ছেন। আপনার লজ্জা লাগে না? আমার কাছে আগে তুই, তারপর লজ্জা। তোকে পাওয়ার জন্য আমি সব করতে পারি। এই যে কাজী সাহেব বসে আছেন, উনি কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করবেন না। তাড়াতাড়ি সই কর, না হলে তোর ওই আদরের বোনটার একটা ছবি কিন্তু এক্ষুনি ভাইরাল হয়ে যেতে পারে। আমার কাছে সব রেডি আছে। না, দোহাই আপনার, আমার বোনের কোনো ক্ষতি করবেন না। ও তো আপনার কোনো ক্ষতি করেনি। আমি সই করছি, আপনি যা বলছেন আমি সব করছি। তাও ওকে ছেড়ে দিন। এই তো লাইনে এসেছিস, সইটা করে দে। তারপর দেখবি আমি তোর বোনের জন্য কত দামি গিফট পাঠাই। আর তুই তো এখন থেকে আমার কলিজা, তোকে আমি আমার চোখের মনি করে রাখবো। আমি সই করছি, কিন্তু মনে রাখবেন আনিকা আপু, আমি আপনাকে কোনোদিন ক্ষমা করব না। আমার জীবনটা আপনি বিষ করে দিলেন। ক্ষমা না করলেও চলবে, তুই শুধু আমার পাশে থাকলেই হবে। কাজী সাহেব, এবার আমার সইটা নিন। আজ থেকে ইমন শুধু আমার, আর আমি শুধু ইমনের। আমাদের মাঝে আর কেউ নেই।
ইমনের সই করার সাথে সাথেই আনিকা খুশিতে আত্মহারা হয়ে গেল। ইমনের চোখে জল আর আনিকার চোখে জয়ের আনন্দ। চৌধুরী সাহেব তার স্ত্রী শুধু দীর্ঘশ্বাস ফেলে নিজেদের মেয়ের এই উন্মাদনা দেখতে থাকলেন। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ হতে না হতেই আনিকা প্রায় টেনে হিঁচড়ে ইমনকে তার সাজানো ঘরে নিয়ে এলো। ঘরের দরজা বন্ধ করে সে ইমনের দিকে কড়া নজরে তাকালো। কিরে, এখনো মাথা নিচু করে দাঁড়িয়ে আছিস কেন? এখন তো তুই আমার স্বামী, ঘরের ভেতর তো আর কেউ নেই। এবার অন্তত একটু হাস। আপনাকে আমি ঘৃণা করি আনিকা। আপনি জোর করে বিয়ে করেছেন ঠিকই, কিন্তু আপনি আমার শরীর ছোঁয়ার চেষ্টা করবেন না। আমি আপনাকে সহ্য করতে পারছি না। সহ্য তো তোকে করতেই হবে ইমন। তুই এখন আমার বিবাহিত বর। আমি তোকে অনেক শখ করে এখানে এনেছি। তুই যত আমাকে দূরে ঠেলবি আমি তত তোর কাছে আসব। তুই কি ভেবেছিস আমি তোকে শুধু ঘরে সাজিয়ে রাখার জন্য এনেছি? আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি আমার বড়, আপনার একটু তো লজ্জা থাকা উচিত। আমি আপনাকে দিদির মতো সম্মান করতাম, আর আপনি আমার সাথে এসব করছেন। আমার দম বন্ধ হয়ে আসছে। সম্মান দিয়ে আমার কি হবে? আমার তো তোকে চাই। তুই আমার জুনিয়র হতে পারিস, কিন্তু এখন তুই আমার সব। আজ আমাদের বাসর রাত, আর তুই এই রাতটাকে স্মরণীয়, আর আমি এই রাতটাকে স্মরণীয় করে রাখতে চাই। তুই বাধা দিলেও কোনো লাভ হবে না। আমি আপনার ধারে কাছেও যাব না। আমি মেঝেতে ঘুমাবো, আপনি খাটে ঘুমান। আমাকে দয়া করে একা থাকতে দিন, আমার মাথা কাজ করছে না। মেঝেতে ঘুমাবি? তোর এত বড় সাহস! আমি থাকতে তুই মেঝেতে ঘুমাবি? আমি তোকে বলেছি না, তুই যা বলবি তার উল্টোটা আমি করব। তুই এখন খাটে আসবি, এটাই আমার শেষ কথা। না, আমি আসবো না। আপনি আমার উপর জোর করতে পারেন না। এটা আমার জীবন, আমার শরীর। আপনি এভাবে আমাকে বাধ্য করতে পারেন না। পারি না মানে? আমি সব পারি। তুই হয়তো জানিস না, আনিকা যা চায় তা ছিনিয়ে নেয়। তুই শান্ত হয়ে কাছে না আসলে আমি আজ অন্য রূপ দেখাবো। তুই কি চাস আমি আবার তোর পরিবারের কথা তুলি? আবারও সেই হুমকি? আপনি কি সারা জীবন আমাকে এভাবে ভয় দেখিয়ে আটকে রাখবেন? আপনার কি একটু মায়া হয় না আমার উপর? আমি কাঁদছি, তবুও আপনার মনে দয়া হচ্ছে না? কান্নাকাটি বন্ধ কর ইমন। তোর চোখের জল আমার কাছে কোনো দাম নেই। আমি তোকে ভালোবাসি, এটাই আসল কথা। আজ থেকে তুই আমার হাতের পুতুল। আমি তোকে যেভাবে নাচাবো তোকে সেভাবেই নাচতে হবে। আয় আমার কাছে। না, আমি আসবো না। আপনি সরে যান আমার সামনে থেকে। আপনার এই অ্যাগ্রেসিভ আচরণ আমি নিতে পারছি না। আনিকার কোনো কথা না শুনেই ইমনের হাত ধরে সজোরে টান দিল। ইমন নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু আনিকার জেদ আর গায়ের শক্তির কাছে সে পেরে উঠল না। পালানোর চেষ্টা করিস না ইমন। তুই যত ছটফট করবি আমি তোকে তত বেশি জাপটে ধরবো। তুই আমার উপর রাগ করছিস, কর। যত পারিস রাগ কর। রাগ কমলে দেখবি তুই আমাকেই ভালোবাসছিস। আপনি কি মানুষ নাকি জানোয়ার? আমি আপনাকে ঘৃণা করি, ঘৃণা করি। আপনি আমার জীবনটা নরক বানিয়ে দিলেন। নরক হোক আর স্বর্গ হোক, তোকে আমার সাথেই থাকতে হবে। আজ রাতে কেউ তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। তুই শুধু দেখ আমি কি করি। তোকে আমি নিজের করেই ছাড়বো। দয়া করুন আনিকা আপু, আমি আপনার পায়ে ধরছি, আমাকে ছেড়ে দিন। আমি কাল সকালেই সব মেনে নেব, কিন্তু আজ আমাকে একা থাকতে দিন। একদম না। আজ রাতে আমাদের বাসর হবেই হবে। তুই যতই বাধা দে কোনো কাজ হবে না। তুই আমার শিকার, আর আমি তোকে ছাড়বো না। ইমনের কান্না আর বাধা কোনো কিছুতেই আনিকার কানে গেল না। সে পাগলের মতো ইমনকে নিজের আয়ত্তে নিতে লাগলো। ইমনের সব চেষ্টা ব্যর্থ করে আনিকা তার ভয়ঙ্কর জেদ পূর্ণ করলো। ভোরের আলো জানলা দিয়ে ইমনের মুখে এসে পড়ল। চোখ মেলতে ইমনের গত রাতের সব স্মৃতি মনে পড়ে গেল। নিজের শরীরের দিকে তাকিয়ে তার ঘৃণা হতে লাগলো। পাশে আনিকাকে অঘরে ঘুমাতে দেখে সে দ্রুত খাট থেকে নেমে ঘরের একদম কোনায় গিয়ে মেঝেতে বসে পড়ল। এই যে বড়মশাই, এত সকালে উঠে গেলে কেন? আমার সাথে এসে ঘুমাও। দেখো আমাদের প্রথম সকালটা কত মিষ্টি। আমার সামনে আসবি না আনিকা, এক পাও আমার দিকে এগোবি না। তোর হাত থেকে পচা গন্ধ বের হচ্ছে। তুই যে কতটা নিচু মানের মেয়ে
সেটা তুই গত রাতে প্রমাণ করে দিয়েছিস। তোকে আমি ঘৃণা করি। তুই আমাকে তুই করে বলছিস? আমি এখন তোর বউ, অন্তত একটু সম্মান দিয়ে কথা বল। আর ঘৃণা করছিস কেন? আমি তো তোকে ভালোবেসে নিজের করে নিয়েছি। একটা রাত পার হয়ে গেল, এখনো তোর ওই জেদ কমলো না? ভালোবাসা? তুই এই নোংরামিকে ভালোবাসা বলিস? তুই আমাকে রাস্তা থেকে তুলে এনেছিস, আমার ছোট বোনের ভয় দেখিয়েছিস, আর রাতে আমার উপর জোর করেছিস। এটাকে ভালোবাসা বলে না আনিকা, এটাকে জানোয়ারপনা বলে। মুখ সামলে কথা বলি মন। আমি তোকে অনেক সুযোগ দিয়েছি। তুই যদি শান্ত থাকতি তবে আমি তোকে মাথায় তুলে রাখতাম, কিন্তু তুই এখন বেশি বাড়াবাড়ি করছিস। দুনিয়ার কেউ তোকে এখন আমার হাত থেকে বাঁচাতে পারবে না। তোর মতো মেয়ের মুখ দেখাও পাপ। তুই আমার সম্মান কেড়ে নিয়েছিস, আমার পড়াশোনা আর স্বপ্নগুলো এক রাতে শেষ করে দিলি। তোর প্রতি আমার মনে যেটুকু সম্মান ছিল তাও এখন বিষ হয়ে গেছে। তুই মরে গেলেও আমি তোর জন্য এক ফোঁটা চোখের জল ফেলবো না। আমার সারা জীবন অভিশাপ দিবি তোকে। অভিশাপ দিয়ে কি করবি? এখন তো তুই আমার হাতের পুতুল। তুই যেখানেই যাবি সেখানেই আমার নাম জড়ানো থাকবে। তুই এখন চাইলেও অন্য কোনো মেয়ের দিকে তাকাতে পারবি না। কেন বুঝছিস না? আমি তোকে রাজপ্রাসাদের রাজা করে রাখবো। তোর ওই রাজপ্রাসাদে তুই থাক, আমার কাছে এটা একটা জেলখানা। তোর দেওয়া কোনো জিনিস আমি ছোবো না, এমনকি এই ঘরের খাবারও আমার গলায় নামবে না। তুই আমাকে শিকল দিয়ে বেঁধে রাখতে পারবি, কিন্তু আমার মন কোনোদিন পাবি না। মন না পেলেও শরীরে তো পেয়েছি, সেটাই আমার জন্য অনেক। তুই আমার চোখের সামনে থাকবি, আমার সাথে এক বিছানায় থাকবি, এটাই আমার জেদ ছিল। আর আমি আমার জেদ পূরণ করেছি। এখন তুই চাইলে হাসি মুখে থাকতে পারিস, নাহলে সারা জীবন কেঁদে কাটিয়ে দিতে পারিস। তুই একটা মানসিক রোগী আনিকা, তোকে হাসপাতালে থাকা উচিত ছিল। তোর বাবা মাও তোর এই অন্যায় সায় দিল। ঘৃণা করি আমি এই পরিবারকে, ঘৃণা করি এই বাড়িকে। তোদের সবার শাস্তি হওয়া উচিত। আমার বাবা মাকে নিয়ে কথা বলবি না। ওনারা আমাকে ভালোবাসেন বলেই মেনে নিয়েছেন, আর তুইও একদিন সব মেনে নিবি। এখন চুপচাপ ফ্রেশ হয়ে নিচে আয়, আমরা একসাথে নাস্তা করব। পুরো বাড়ি সাজানো হয়েছে আমাদের জন্য। আমি তোর সাথে কোথাও যাব না, আমি এই ঘর থেকেও বের হব না। তুই আমাকে বিষ দিয়ে মেরে ফেল, তবুও তোর সাথে বসে হাসাহাসি আমি করতে পারবো না। তোর শরীর থেকে যে গন্ধ আসে সেটা সহ্য করার ক্ষমতা আমার নেই। তুই আমাকে অপমান করছিস? আমি তোকে কত যত্ন করে ঘরে সাজিয়েছি, আর তুই আমাকে বলছিস বমি আসে? মনে রাখিস ইমন, আমি তোকে যেমন আদর করতে পারি তেমনি তোকে তিলে তিলে শেষ করতেও পারি। আমার জেদ তুই এখনো দেখিসনি। তুই যত ইচ্ছা কষ্ট দে, তুই আমাকে মেরে ফেললেও আমি তোর কাছে নত স্বীকার করব না। তুই আমার দেহটা আটকে রেখেছিস ঠিকই, কিন্তু আমার আত্মা তোকে সারা জীবন অভিশাপ দেবে। তোর মতো মেয়ের কপালে কোনো দিন শান্তি জুটবে না। শান্তি আমি নিজেই কেড়ে নেব। তুই ছাড়া তো আমার কোনো জগৎ নেই। এখন নাস্তা খেয়ে নে, না হলে আমি আবার তোর ওই আদরের বোনের কলেজে লোক পাঠাবো। পছন্দ তোর, তুই নাস্তা খাবি নাকি তোর বোনের বিপদ দেখবি? তুই কতটা জঘন্য! তুই আমার বোনটাকে বারবার কেন টানছিস? ও তো তোর কোনো ক্ষতি করেনি। ঠিক আছে, তুই যা বলবি আমি তাই করব, কিন্তু মনে রাখিস আজকের পর থেকে তোর জন্য আমার মনে শুধু ঘৃণা আর ঘৃণাই থাকবে। আনিকা বিজয়ের হাসি এসে ইমনের গাল ছুতে গেল, কিন্তু ইমন ঝটকা দিয়ে তার হাত সরিয়ে দিল। ইমনের চোখের জল দেখেও আনিকার মনে কোনো মায়া হলো না। সে নিজের জেদ আর অন্ধ হয়ে আছে। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল। ইমন ঘরের এক কোণায় পাথরের মতো বসে আছে। আনিকা হাতে খাবারের ট্রে নিয়ে ঘরে ঢুকলো এবং দরজাটা ভেতর থেকে আটকে দিল। এই যে তোর প্রিয় বিরিয়ানি নিয়ে এসেছি। সকাল থেকে তো কিছুই খাসনি, এবার জেদ ছাড় আর আমার হাতে দুই একটা লোকমা খেয়ে নে। আপনাকে আমি বলেছি না আপনার হাতের খাবার আমি খাবো না? ওই খাবার নিয়ে এখান থেকে বিদায় হন। আমার শরীর আর মন দুইটাই তো বিষিয়ে দিয়েছেন, এখন কি খাবারে বিষ দিয়ে আমাকে মারতে চান? মুখ সামলে কথা বলি মন। অনেক আদর দিয়েছি, এবার কিন্তু আমার মাথা গরম হচ্ছে। আমি তোকে ভালোবেসে খাবার নিয়ে এসেছি, আর তুই আমাকে অপমান করছিস। তোর সাহস তো দিন দিন বাড়ছে।
সাহস না আনিকা আপু, এটা ঘৃণা। আপনি আমার সামনে যত আসবেন আমার ঘৃণা তত বাড়বে। আপনি আমাকে খাবার খাওয়াতে চান? আপনি তো চান আমাকে আপনার পায়ের দাস বানিয়ে রাখতে, কিন্তু মনে রাখবেন আমি মরে গেলেও আপনার দাস হব না। দাস কেন হবি? তুই তো এই বাড়ির জামাই। তুই যা চাইবি তাই পাবি। তুই আমাকে একটু ভালোবাসা দিবি, এটাই কি তোর কাছে অনেক বেশি চাওয়া হয়ে গেল? ভালোবাসা শব্দটা আপনার মুখে মানায় না। আপনি যেটা করছেন সেটা হলো লালসা। আপনি আমাকে একটা খেলনা ভেবেছেন। যখন ইচ্ছা হলো তুলে আনলেন, যখন ইচ্ছা হলো জোর করলেন। আপনাকে দেখলে আমার ঘেন্নায় গা রিডি করে। তুই বারবার এই ঘেন্না শব্দটা বলবি না। আমি তোর বউ, তোর সব অধিকার আমার উপর আছে। তুই যদি ভালোই ভালোই না খাস তবে আমি আবার ওই পথ ধরবো। তোকে কি তোর বোনের কথা মনে করিয়ে দিতে হবে? আবার আমার বোন? আপনি কতটা নিচু হতে পারেন আনিকা আপু? একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের জীবন ধ্বংস করার হুমকি দিচ্ছেন। আপনার কি কোনো বিবেক নেই? আমার বিবেক শুধু তোকে চেনে। তোকে পাওয়ার জন্য আমি নরকে যেতেও রাজি। এখন চুপচাপ এই বিরিয়ানি খা। আমি নিজ হাতে খাইয়ে দিব, নাকি তুই নিজে খাবি? আমি খাবো না। আপনি জোর করে আমার মুখে খাবার তুলে দিলেও আমি সেটা উগরে দেব। আপনার দেওয়া কোনো কিছু আমার পেটে সইবে না। আপনি কেন বুঝছেন না আমি আপনাকে ঘৃণা করি? বিয়ের কয়েকদিন কেটে গেলেও ইমন নিজেকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছে। আজ আনিকার কাকা আর কাকামণি তাদের বাড়িতে বেড়াতে এসেছেন। আনিকা চাইলেও সবার সামনে ইমনকে নিয়ে গিয়ে নিজের অধিকার জাহির করতে। সে চায় সবাই দেখুক ইমন এখন শুধুই তার দখলে। ইমন, অনেক হয়েছে। এবার ওই কোনায় বসে থাকা বন্ধ কর। হ্যাঁ না, দেখে একটু রেডি হয়ে নে। নিচে কাকা আর কাকিমণি এসেছেন। তোকে আজ আমার পাশে নিচে যেতেই হবে। আমি কোথাও যাব না। আপনার আত্মীয়দের সামনে গিয়ে আমি নাটক করতে পারবো না। আমাকে এখানে একা থাকতে দিন। আপনাকে দেখলেই আমার দম বন্ধ হয়ে আসে। তুই যাবি না মানে? আমি তোকে ভালোবেসে বলছি, সম্মান দিচ্ছি। এটা কিন্তু তোর মেস বাড়ি না যে তুই নিজের ইচ্ছে মতো চলবি। এখন চুপচাপ ওঠ, আমি তোকে নিচে সাজিয়ে দিব। ইমনকে জোর করে টেনে নিয়ে আয়নার সামনে দাঁড় করালো আনিকা। সে ইমনের চুল ঠিক করে দিতে গেলেও কিন্তু ইমন ঝটকা দিয়ে তাকে সরিয়ে দিল। ইমনের এই অবহেলা দেখে আনিকার জেদ আরও 10 গুণ বেড়ে গেল। আমার গায়ে হাত দেবেন না। আপনি কি বুঝছেন না আমি আপনাকে সহ্য করতে পারি না? মেহমানদের সামনে আমাকে নিয়ে গেলে আমি সবাইকে বলে দেব আপনি আমাকে জোর করে তুলে এনে বিয়ে করেছেন। আমি সবার সামনে আপনার আসল রূপ ফাঁস করে দেব। তুই বলে দেখিস একবার। তোর মুখ খোলার আগে আমি এমন কিছু করব যে তুই সারা জীবনের জন্য চুপ হয়ে যাবি। শোন ইমন, আমি তোকে অনেক ভালোবাসি। এই জেদ, এই পাগলামি সব তোকে পাওয়ার জন্যই। আয় আমার কাছে, লক্ষ্মী ছেলের মতো দাঁড়া। আনিকা হঠাৎই ইমনের মুখ কাছে চলে এলো। সে ইমনের শার্টের কলার ধরে নিজের দিকে সজোরে টেনে আনলো। ইমন মুখ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু আনিকা তাকে 2 হাত দিয়ে শক্ত করে ধরে রাখলো যাতে সে নড়তে চড়তে না পারে। তুই আমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিস কেন? আমি কি দেখতে খুব খারাপ? সারা শহরের ছেলেরা আমার পেছনে ঘুরে, আর তুই আমাকে পাত্তাই দিচ্ছিস না। আজ সবার সামনে তোকে বুঝিয়ে দেব তুই কার দখলে আছিস। ইমন কিছু বুঝে ওঠার আগেই আনিকা তাকে চাপটে ধরলো এবং জোর করে তাকে কিস করলো। ইমন অনেক ছটফট করছিল, কিন্তু আনিকার গায়ের শক্তি আর জেদের কাছে সে হার মেনে গেল। কিছুক্ষণ পর আনিকা তাকে ছেড়ে দিয়ে বিজয়ের হাসি হাসলো। ছি, আপনি একটা জঘন্য মেয়ে। নিচে যাওয়ার আগে আপনি এসব নোংরামি শুরু করলেন। আপনার একটু লজ্জা লাগে না? বড় হয়ে নিজের জুনিয়রের সাথে এই আচরণ করতে আপনার বিবেকে বাধে না? লজ্জা দিয়ে আমার কি হবে? তুই তো এখন আমার বিবাহিত বর। আমি তোকে সবার সামনেও আদর করতে পারি, কেউ কিচ্ছু বলতে পারবে না। চল এখন নিচে চল, অনেক দেরি হয়ে যাচ্ছে। আনিকা ইমনের হাত শক্ত করে ধরে টানতে টানতে নিচে নিয়ে এলো। ড্রয়িং রুমে আনিকার কাকা আর কাকিমণি বসে আনিকার কাকা আর কাকিমণি বসে বাবার সাথে গল্প করছিলেন। ইমন সবার সামনে হাত ছাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু আনিকা সবার সামনেই ইমনের হাত নিজের হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরল। বাহ আনিকা, তোমার বর তো দেখি রাজপুত্রের মতো সুন্দর।
কিন্তু কেমন মনমরা লাগছে কেন? শরীর কি খারাপ নাকি অন্য কিছু? না গো কাকা, আসলে ও একটু লাজুক তো, তাই নতুন বাড়িতে সবার সামনে আসতে একটু লজ্জা পায়। তবে ও আমাকে অনেক ভালোবাসে, সবসময় আমার পাশেই থাকতে চায়, তাই না ইমন? আনিকা ইমনের কোমরে হাত দিয়ে তাকে নিজের শরীরের সাথে একদম মিশিয়ে দাঁড় করালো। ইমনের কান লাল হয়ে গেল রাগে আর অপমানে। সে দাঁত চেপে ফিস ফিস করে আনিকার কানে কথা বলতে লাগলো। আপনি আমার সাথে যা করছেন তার বিচার একদিন ঠিকই হবে। মানুষের সামনে আমাকে এভাবে খেলনা বানাচ্ছেন কেন? হাত ছাড়ুন আমার। হাত আমি ছাড়বো না। তুই পালানোর চেষ্টা করলেই আমি সবার সামনে তোকে কোলে তুলে নিব। তুই জানিস আমি যা বলি তা করি। এখন মুখ বন্ধ করে চুপচাপ আমার পাশে হাসি মুখে দাঁড়িয়ে থাক। তোমাদের দুজনকে একসাথে খুব মানিয়েছে মা। তবে ছেলেটা কথা বলছে না কেন? বড়দের সাথে তো অন্তত কথা বলতে হয়। ও একটু কম কথা বলে কাকিমণি। আসলে ও আমাকে নিয়েই বেশি ব্যস্ত থাকে তো, তাই অন্য কারোর দিকে তাকাতেই চায় না। ও এখন পুরোপুরি আমার নিয়ন্ত্রণে আছে। কাকিমণি, আমি আসলে কিছু বলতে চাই। আমি এখানে ও বলতে চাইছে ওর খুব খিদে পেয়েছে। কাকা কাকিমণি তোমরাও আসো, আমরা সবাই একসাথে খাওয়ার টেবিলে বসি। চলো ইমন, অনেক হয়েছে। খাবার টেবিলে বসে আনিকা নিজের চামচ দিয়ে ইমনের মুখে জোর করে খাবার তুলে দিতে লাগলো। ইমন মুখ বন্ধ করে রাখলো। আনিকা টেবিলের নিচে ইমনের পা জোরে চেপে ধরলো আর ইমন কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে হুমকি দিল। খেয়ে নে সোনা, না হলে সবার সামনেই তোকে এমনভাবে আদর করব যে তুই লজ্জায় আর কোনো দিন মানুষের সামনে মুখ দেখাতে পারবি না। আপনি আমাকে সত্যি পাগল করে দেবেন। আপনার এই ভালোবাসা আসলে একটা বিষ। আপনি আমাকে সবার সামনে কেন এভাবে ছোট করছেন? আমার কি দোষ? আমি তোকে ছোট করছি না ইমন, আমি সবাইকে বুঝিয়ে দিচ্ছি তুই শুধু আমার সম্পত্তি। তুই চাইলেও আর আমার থেকে কোনো দিন দূরে যেতে পারবি না। কাকা আর কাকিমণি তাদের এই কাণ্ডগুলো দেখে হাসছিলেন। তারা ভেবেছিলেন এগুলো হয়তো নবদম্পতির ভালোবাসা। তারা একবার বুঝতে পারলেন না যে এই হাসির আড়ালে একটা ছেলের জীবন কিভাবে তিলে তিলে ধ্বংস হতে যাচ্ছে। খাওয়ার টেবিল থেকে উঠে সবাই আবারও ড্রয়িং রুমে এসে বসলেন। আনিকার কাকা এবং কাকিমণি ইমনের সাথে কথা বলার চেষ্টা করছেন, কিন্তু আনিকা এক মুহূর্তের জন্য ইমনকে তাদের সাথে একা ছাড়ছেন না। সে ইমনের খুব কাছে ঘেঁষে বসে আছে। ইমন বাবা, তোমার পড়াশোনার কি অবস্থা? বিয়ের পর তো আর কলেজে যাওনি বোধ হয়। আনিকা বলছিল তুমি নাকি খুব মেধাবী ছাত্র। কাকা, আমি পড়াশোনা চালিয়ে যেতে চাই, কিন্তু এখানে যেভাবে আমি আটকে আছি তাতে মনে হয় না আর কোনোদিন কলেজের মুখ দেখতে পারবো। আনিকা আপু আমাকে কোনোভাবেই বাইরে যেতে দিচ্ছে না। কাকা, আপনি ওর কথা ধরবেন না। ও আসলে এখন পড়াশোনার চেয়ে আমার সাথে থাকতেই বেশি পছন্দ করছে। আর আমি তো বলেছি ওর সব নোটস আমি বাড়িতেই আনিয়ে দেব। ওর বাইরে যাওয়ার কোনো দরকার নেই। কিন্তু মা, একটা ছেলেকে এভাবে সারাক্ষণ ঘরে আটকে রাখলে তো ওর মন খারাপ হবেই। ওকে মাঝে মাঝে বাইরে নিয়ে যাবি, ঘুরতে নিয়ে যাবি। দেখছিস না ছেলেটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে। কাকিমণি, বাইরে অনেক আপদ আছে। বিশেষ করে কলেজের মেয়েগুলো তো একদম ওত পেতে থাকে। আমি থাকতে আমার বর কেন অন্য মেয়েদের নজরে পড়বে? ও আমার চোখের সামনে থাকবে, এটাই আমার শান্তি। কাকিমণি, আপনি ওকে বোঝান। এটা কোনো ভালোবাসা না, এটা এক ধরনের জেলখানা। আমি একটু নিজের পরিবারের সাথে দেখা করতে চাই, আমার মার সাথে কথা বলতে চাই। ও আমার ফোনটাও কেড়ে নিয়েছে। ইমন, বড়দের সামনে উল্টাপাল্টা কথা বলবি না। তোর মা বাবার সাথে আমি নিজেই কথা বলে নেব। এখন তুই চুপচাপ থাক। কাকা, আপনারা মিষ্টি খান তো। আনিকার কাকা আর কাকিমণি একে অপরের দিকে তাকালেন। তারা বুঝতে পারছেন ইমনের অমতে কিছু একটা হচ্ছে, কিন্তু আনিকার রাগী চেহারার সামনে কিছু বলার সাহস পেলেন না তিনি। কিছুক্ষণ পর তারা বিদায় নিয়ে চলে গেলেন। কাকা আর কাকিমণি চলে গেছেন, এবার তো আমার হাত ছাড়ুন। আপনার কি একটু দয়া হয় না? সবার সামনে আমাকে মিথ্যাবাদী বানাচ্ছেন। দয়া দয়া দিয়ে আমি কি করব? তোকে আমি ভালোবাসি ইমন, আর সেই ভালোবাসায় কোনো ভাগ আমি সইতে পারবো না। তুই পালানোর চেষ্টা করছিলি না? ভাবছিলি কাকা আর কাকিমণিকে সব বলে দিবি? হ্যাঁ, বলতে চেয়েছিলাম। আমি এখান থেকে মুক্তি চাই। আমি আপনার এই জেদ আর সহ্য করতে পারছি না।
আপনি আমার জীবনটা নরক বানিয়ে দিয়েছেন। আনিকা হঠাৎই ইমনের শার্টের কলার ধরে তাকে দেওয়ালের সাথে চেপে ধরল। তার চোখে চোখগুলো রাগে জ্বলজ্বল করছে। সে ইমনের খুব কাছে মুখ নিয়ে এলো। মুক্তি, তোর ডিকশনারিতে এই শব্দটা আর কোনোদিন আসবে না। তুই কি ভাবিস আমি এত বোকা যে তোকে কাকার সাথে একা কথা বলতে দেব? তুই যত পালানোর চেষ্টা করবি আমি তত তোকে দড়ি দিয়ে বেঁধে রাখবো। আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি আমার সাথে এভাবে কথা বলছেন কেন? আমি আপনার স্বামী, কোনো কেনা গোলাম নই। আমার কাছে তুই দুটোই। তুই আমার স্বামী, আবার তুই আমার ব্যক্তিগত সম্পত্তিও। তোর উপর শুধু আমার অধিকার। আজ থেকে তোর এই ঘরের বাইরে যাওয়া বন্ধ। তুই সারাদিন এই বিছানায় বসে থাকবি আর আমার জন্য অপেক্ষা করবি। আমি এটা হতে দেব না। আমি আজ রাতে এখান থেকে পালাবো। আপনি কতক্ষণ আমাকে নজরে রাখবেন? পালাবি? ঠিক আছে, চেষ্টা করে দেখ। আমার বাড়ির গেটে 4 জন বডিগার্ড থাকে। তুই যদি পাঁচিল টপকে যাওয়ার চেষ্টা করিস তবে ওরা তোকে এমন শিক্ষা দেবে যে তুই আর কোনোদিন হাঁটতে পারবি না। আর হ্যাঁ, তোর ছোট বোনের খবরটা কি চাস? আপনি আবার আমার বোনকে নিয়ে হুমকি দিচ্ছেন? আপনি কত নিচু হতে পারেন আনিকা আপু? আপনার নিজের ভাই নেই বলে কি অন্যের ভাইয়ের কষ্ট বোঝেন না? আমার ভাই বোন দিয়ে কাজ নেই, আমার তোকে দরকার। তুই যদি শান্ত হয়ে আমার আদর গ্রহণ করিস তবে তোর বোন ভালো থাকবে। আর তুই যদি বিদ্রোহ করিস তবে তার ফল তোর পরিবারকে ভুগতে হবে। এখন চলো, অনেক রাত হয়েছে। বাসর ঘরের বাকি পাওনাগুলো মিটিয়ে দিই। আনিকা জোর করেই ইমনকে বিছানার দিকে টেনে নিয়ে গেল। ইমন অসহায়ভাবে কাঁদতে লাগলো, কিন্তু আনিকার মনে সেই কান্নার কোনো প্রভাব পড়ল না। সে নিজের জেদ আর ভালোবাসার নামে ইমনের ওপরে তার আধিপত্য বজায় রাখলো। সকাল থেকেই ইমনের মনে অস্থিরতা। সে বুঝতে পারল এভাবে থাকলে তার জীবনটা শেষ হয়ে যাবে। আনিকার চোখে ধুলো দিয়ে তাকে এই বাড়ি থেকে বের হতেই হবে। অনেক ভেবেচিন্তে ইমন তার শেষ চালটা চালার সিদ্ধান্ত নিল। সে জানে আনিকা তার প্রতি কতটা পাগল, আর এই পাগলামিকেই সে হাতিয়ার হিসাবে ব্যবহার করবে। আনিকা আপু, আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? আমি আসলে অনেক ভেবে দেখলাম, এভাবে ঘরে বসে থাকলে আমার মাথাটা সত্যিই নষ্ট হয়ে যাবে। আমাকে কি একবার কলেজে যাওয়ার অনুমতি দেবেন? আমার একটা জরুরি অ্যাসাইনমেন্ট জমা দেওয়া খুব দরকার। কলেজে যাবি? তুই কি আমাকে অতটাই বোকা ভাবিস সিমন? আমি জানি তুই কলেজে যাওয়ার নাম করে ওখান থেকে পালানোর পরিকল্পনা করছিস। আমি তোকে কলেজে পাঠাবো আর তুই নীলুর সাথে দেখা করবি? এটা আমি হতে দেব না। তুই যা চাস এই ঘরেই পাবি। বাইরে যাওয়ার কথা ভুলেও ভাববি না। আপনি আমাকে ভুল বুঝছেন। আমি কেন পালাবো? আমি তো বুঝতে পেরেছি যে আপনি আমাকে কতটা ভালোবাসেন। আসলে এতদিন আমি শুধু ভয় পেয়েছিলাম, তাই আপনাকে দূরে ঠেলে দিয়েছি। কিন্তু আপনার এই পজিটিভ আচরণ আসলে আপনার ভালোবাসারই একটা রূপ। আমি এখন সব বুঝতে পারছি। এমন কিছুটা কাছে এগিয়ে গিয়ে আনিকার চোখের দিকে তাকালো। সে তার গলায় যতটা সম্ভব কোমলতা এনে অভিনয় করতে শুরু করলো। আনিকা ইমনের মুখে এমন কথা শুনে কিছুটা থমকে গেল। তুই হঠাৎ এসব কি বলছিস সিমন? তুই সত্যি বলছিস তো, নাকি এটা তোর কোনো নতুন চাল? তুই তো কাল রাত পর্যন্ত আমাকে ঘৃণা করছিলি। ঘৃণা করা সহজ আনিকা আপু, কিন্তু কারো ভালোবাসা মেনে নেওয়া কঠিন। আমি কাল রাতে অনেকক্ষণ ভেবেছি আমি কার জন্য পালাবো। আমার তো নিজের বলতে এখন আপনিই আছেন। আমি শুধু চাইছি আমার ক্যারিয়ারটা নষ্ট না হোক। আমি পড়াশোনা শেষ করে আপনার যোগ্য স্বামী হতে চাই। আপনি কি চান না আপনার বর সবার সামনে মাথা উঁচু করে দাঁড়াক? তুই সত্যি আমাকে ছেড়ে যাবি না তো? তুই জানিস তোকে ছাড়া আমি পাগল হয়ে যাব। তোকে না দেখলে আমার এক মুহূর্তও কাটে না। আমি কেন যাব? আমি আপনার কাছেই থাকবো। আপনি চাইলে আমার সাথে বডিগার্ড পাঠিয়ে দিয়েন, কিন্তু আমাকে অন্তত 2 ঘন্টার জন্য কলেজে যেতে দিন। আপনি আমার উপর বিশ্বাস রাখুন। আমি তো এখন আপনারই, তাই না? আনিকা ইমনের চোখের দিকে তাকিয়ে রইল। ইমনের শান্ত গলার স্বর আর এই নরম চাহনি আনিকাকে ভেতর থেকে দুর্বল করে দিল। সে ইমনের গালে হাত রাখল। ইমনের এই মেকি ভালোবাসা তাকে পুরোপুরি গলিয়ে দিল। ঠিক আছে ইমন, তুই যখন বলছিস তখন আমি তোকে বিশ্বাস করছি। কাল সকালে আমি নিজেই তোকে কলেজে নিয়ে যাব। কিন্তু মনে রাখিস,
আমি কলেজের গেটে দাঁড়িয়ে থাকবো। তুই যদি কোনো ধরনের চালাকি করিস তবে আমি কিন্তু নিজেকে শেষ করে ফেলবো, আর তোকেও ছাড়বো না। আপনি এত টেনশন করবেন না তো। আমি আপনার সাথে গিয়ে আবার আপনার সাথেই ফিরব। এখন তো বিশ্বাস হয়েছে, এবার অন্তত একটু হাসুন। আমি খুব খুশি ইমন। আমি জানতাম তুই একদিন আমাকে বুঝবি। আমি তোকে এত সুখে রাখবো যে তুই কল্পনাও করতে পারবি না। চল, আজ আমরা একসাথে বাগানে বসে কফি খাবো। আজ আমার খুব আনন্দের দিন। আনিকা যখন খুশিতে ইমনের কাঁধে মাথা রাখলো, তখন ইমনের মুখে একটা বাঁকা হাসি ফুটে উঠল। সে মনে মনে ভাবলো, তোমার এই অতি বিশ্বাসেই তোমার কাল হবে আনিকা। একবার যদি এই বাড়ি থেকে বের হতে পারি, তবে এমন জায়গায় হারাবো যে তোমার এই ক্ষমতার হাত সেখানে পৌঁছাবে না। অবশ্যই আনিকা আপু, চলুন কফি খাই। আপনি কফি বানালে আমি আরও বেশি খুশি হব। আনিকা কফি বানাতে রান্নাঘরের দিকে যেতেই ইমনের চোখের চাহনি বদলে গেল। তার মনে এখন শুধু পালানোর ছক। সে জানে আনিকাকে দুর্বল করা তার জন্য কতটা সহজ ছিল। এবার শুধু অপেক্ষা কাল সকালের। আনিকাকে রাজি করিয়ে ইমন পরের দিন কলেজে যাওয়ার সুযোগ পেল। আনিকা তাকে কলেজের গেটে নামিয়ে দিয়ে সেখানে গাড়িতে বসে অপেক্ষা করতে লাগলো। ইমন ভিতরে ঢুকেই তার দীর্ঘদিনের বন্ধু নিলয়কে খুঁজতে শুরু করলো। কলেজের পেছনে নিরিবিলি বাগানে গিয়ে সে দেখল নিলয় একলা বসে অঝরে কাঁদছে। নিলয়, কী রে, তুই এখানে এভাবে বসে কাঁদছিস কেন? আমি কতক্ষণ ধরে তোকে খুঁজছি। কি হয়েছে আমাকে বলতো? নিলয় ইমনের গলার আওয়াজ শুনে মুখ তুলে তাকালো। তার চোখ দুটো কান্নায় লাল হয়ে ফুলে গেছে। ইমনকে দেখা মাত্রই নিলয় উঠে দাঁড়িয়ে তাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদতে শুরু করলো। ইমন, তুই এসেছিস? আমি আর সহ্য করতে পারছি না রে, বুকটা ফেটে যাচ্ছে। আমি ভাবতেও পারিনি আমার সাথে এমন কিছু হতে পারে। শান্ত হ নিলয়, আগে শান্ত হ। আমাকে খুলে বলতো কি হয়েছে। তুই তো জানিস আমি কয়েকদিন ধরে অনেক বিপদে ছিলাম। ঠিক মতো তোর সাথে যোগাযোগও করতে পারিনি। আজ অনেক কষ্টে এখানে আসতে পেরেছি। তুই এভাবে ভেঙে পড়লে আমি কার কাছে সাহায্য চাইব? সাহায্য করার মতো কিছু আর অবশিষ্ট নেই রে। 3 বছর সম্পর্ক ছিল আমাদের। আমি তাকে কতটা বিশ্বাস করতাম তুই সব জানিস। নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছিলাম তাকে, কিন্তু সে আমাকে জ্যান্ত কবর দিয়ে দিল। কেন? রিয়া কি কিছু করেছে? তোদের মধ্যে কি কোনো ঝগড়া হয়েছে? ঝগড়া হলে তো মানিয়ে নিতাম রেমন। সে আমাকে ধোঁকা দিয়েছে। আমার সাথে থাকা অবস্থায় সে অন্য একটা ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছিল। আমি তো অন্ধ ছিলাম, তার কোনো দোষই আমার চোখে পড়তো না। কিন্তু কয়েকদিন আগে সে হাতে নাতে ধরা পড়েছে। নিলয় কথা বলতে বলতে হাপুস নয়নে কাঁদতে লাগলো। তার গলার স্বর কান্নায় বুঝে আসছিল। ইমন তার পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো। হাতে নাতে ধরা পড়েছে মানে? তুই ঠিক কি দেখেছিস নিলয়? পরিষ্কার করে বল। আমি নিজ চোখে তাকে একটা ক্যাফেতে অন্য ছেলের সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখেছি। শুধু তাই নয়, কয়েকদিন আগে সে একটা হোটেলে ওই ছেলের সাথে একদম অপ্রীতিকর অবস্থায় ধরা পড়েছে। পুলিশ যখন তাদের ওখান থেকে বের করে নিয়ে আসছিল, তখন আমি রাস্তার ওপাশে দাঁড়িয়েছিলাম। সেই দৃশ্য দেখার পর আমার মরে যেতে ইচ্ছে করছিল ইমন। ছি, রিয়া এমন একটা কাজ করতে পারলো? তুই তো ওর জন্য কত কিছু করেছিস। নিজের পকেট খরচ বাঁচিয়ে ওর সব শখ মেটাতি। সে তোর ভালোবাসার এই প্রতিদান দিল? আমাদের এই 3 বছরের দীর্ঘ সম্পর্ক আমি তাকে সম্মান দিয়েছি, ভালোবাসা দিয়েছি, কোনোদিন তার অমর্যাদা করিনি। অথচ সে আমাকে এভাবে ধোঁকা দিল। এখন মনে হচ্ছে এই দুনিয়ায় মেয়ে মানুষ বলে যারা আছে তারা কেউই ভালো না। আমি কাকে বিশ্বাস করলাম? আমার 3টে বছর সে নষ্ট করে দিল। আমার বিশ্বাসটাই ভেঙে চুরমার হয়ে গেছে। তুই নিজেকে এভাবে দোষ দিস না নিলয়। অপরাধ সে করেছে, তুই করিসনি। যেই মেয়ে 3 বছরের ভালোবাসার মর্যাদা দিতে পারে না, সে তোর চোখের জলের যোগ্য না। তুই বরং নিজেকে শক্ত কর। আমাদের এখন অনেক কিছু করার আছে। আমি আর কিছুই করতে চাই না রে। আমার সব শেষ হয়ে গেছে। আমি যাকে জীবন ভেবেছিলাম সে আমার জীবনটা নরক বানিয়ে দিয়ে চলে গেল। মানুষকে বিশ্বাস করা এখন আমার কাছে সবচেয়ে বড় ভয়ের বিষয় হয়ে দাঁড়িয়েছে। নিলয়ের কান্না দেখে ইমনের নিজের জীবনের যন্ত্রণার কথা মনে পড়ে গেল। সে নিজেও এক ভয়ঙ্কর পরিস্থিতির শিকার, কিন্তু বন্ধুর এই চরম অসহায় অবস্থা সে নিজের দুঃখের কথা আপাতত চেপে রাখল। শোন নিলয়,
এই পৃথিবীতে সবাই একরকম হয় না। হয়তো তোর ভাগ্য ভালো, কেউ ছিল না বলেই এমন হয়েছে। কিন্তু তুই এভাবে ভেঙে পড়লে তোর বাবা মায়ের কি হবে? একটা বেঈমান মেয়ের জন্য নিজের জীবন নষ্ট করিস না। আমি জানি তুই আমাকে সান্ত্বনা দিচ্ছিস, কিন্তু বুকের ভেতর যে যন্ত্রণা হচ্ছে সেটা তো কেউ বুঝবে না। আমি তোকে অনেক কথা বলতে চেয়েছিলাম, কিন্তু তোকে কয়েকদিন ধরে পাচ্ছিলামই না। তোর কি হয়েছিল বলতো? তোর চেহারারও তো খুব খারাপ অবস্থা। আমার কথা তোকে পরে বলবো রে। এখন শুধু এটুকু জান যে আমি এক ভয়ঙ্কর বিপদে আছি। আমাকে আজই এই শহর থেকে পালাতে হবে। তুই যদি আমাকে একটু সাহায্য করিস তবে হয়তো আমি বাঁচতে পারবো। তুই বিপদে? কি হয়েছে আমাকে বল, আমি নিজের দুঃখ ভুলে তোকে সাহায্য করব। তুই তো আমার একমাত্র বন্ধু। ইমন এদিক ওদিক তাকিয়ে নিলয়ের সব কথা সংক্ষেপণে বুঝিয়ে বলতে শুরু করলো। নিলয়ের দুঃখের কথা শোনার পর ইমনের বুকের ভেতরে জমে থাকা দীর্ঘদিনের রাগ আর ঘৃণার আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। সে আর নিজেকে সামলাতে পারল না। ঠিক সেই সময় আনিকা কলেজের পেছনে বাগানে চলে এলো। ইমনকে দীর্ঘক্ষণ না দেখে সে আর গাড়িতে বসে থাকতে পারেনি। আনিকাকে দেখা মাত্রই ইমনের মেজাজ চরম পর্যায়ে পৌঁছে গেল। আপনি আবার এখানে কেন এসেছেন? আপনাকে কি আমি বলেছিলাম আমার পেছনে গোয়েন্দাগিরি করতে? এক মুহূর্তের জন্য কি আপনি আমাকে নিঃশ্বাস নিতে দেবেন না? আপনার মুখ দেখলে এখন আমার ঘৃণা হয়। ইমন, তুই এভাবে বলছিস কেন? আমি তো শুধু দেখতে এসেছিলাম তুই ঠিক আছিস কিনা। তুই তো বললি তুই আমাকে ভালোবাসবি, তবে এখন কেন আবার আগের মতো আচরণ করছিস? ভালোবাসা? আপনার মতো একটা নোংরা আর নিচু মনের মেয়েকে আমি ভালোবাসবো? আপনি কি আয়নায় নিজের চেহারা দেখেছেন? আপনি একজন অপরাধী, একজন সাইকো। আপনি জোর করে বিয়ে করে নিজেকে খুব বড় কিছু ভাবছেন। আপনার মতো জঘন্য মেয়ের পাশে দাঁড়াতেও আমার লজ্জা লাগে। আপনি একটা আবর্জনা যা আমার জীবনটাকে দুর্গন্ধময় করে তুলেছে। আনিকা ইমনের মুখে এমন কটু কথা শুনে স্তম্ভিত হয়ে গেল। সে ভাবতে পারেনি ইমন সবার সামনে তাকে এভাবে অপমান করতে। ইমনের চোখ যে পরিমাণ ঘৃণা খেলা করছে তা দেখে আনিকার বুকটা কেঁপে উঠল। আমি কতটা ডেসপারেট এই খাঁচা থেকে পালানোর জন্য সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আমি প্রতিটা সেকেন্ড গুনছি কখন আপনার এই বিষাক্ত হাত থেকে মুক্তি পাবো। আপনি ভাবছেন আমি আপনাকে ভালোবেসে ফেলেছি? ওটা তো অভিনয় ছিল, শুধু বাইরে আসার জন্য। আপনার মতো একটা ডাইনিকে ভালোবেসে নিজের জীবন নরক বানানোর কোনো ইচ্ছা আমার নেই। আপনার চরিত্র বলতে কিছু নেই। থাকলে আপনি একটা ছোট ছেলেকে এভাবে তুলে আনতেন না। ইমন, অনেক হয়েছে, চুপ কর তুই। আমি তোকে ভালোবাসি বলেই এসব করেছি। তুই আমাকে এত বড় কথা বলতে পারলি? আমি তোর জন্য কি না করেছি? কি করেছেন আপনি? আমার সম্মান নষ্ট করেছেন, আমার পরিবারকে হুমকি দিয়েছেন। আপনার ভালোবাসা আসলে একটা অসুখ। আপনি একটা বাজারের মেয়ের চেয়েও অধম, যে কিনা টাকার জোরে ভালোবাসা কিনতে চায়। আমি আপনার ছোঁয়া মনে পড়লে এখন বারবার সাবান দিয়ে নিজেকে পরিষ্কার করি। আপনাকে আমি আমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ মনে করি। আনিকার দুই চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। ইমনের বলা প্রতিটা শব্দ তার বুকে তীরের মতো বেঁধেছিল। যে কোনোদিনও ভাবেনি তার ভালোবাসাটা ইমন এত ছোট নজরে দেখে। আনিকার মনে হলো তার পায়ের নিচ থেকে মাটি সরে সরে যাচ্ছে ক্রমশ। আমি কি এতটাই খারাপ? আমি তো শুধু ওকে নিজের কাছে রাখতে চেয়েছিলাম। ও কেন আমাকে ভালোবাসলো না? ও আমাকে বাজারের মেয়ের সাথে তুলনা করলো। আমি ওর জন্য সব ছেড়েছি, আর ও আমাকে আবর্জনা বলছে। আমার কি কোনো সম্মান নেই? আনিকা টুকরে কেঁদে উঠল। ইমনের বলা ডাইনি আর নোংরা মেয়ে শব্দগুলো যেন তার কানে বারবার বাজতে লাগলো। এতদিন সে শুধু নিজের জেদ আর ভালোবাসার কথা ভেবেছে, কিন্তু আজ ইমনের ঘৃণা তার আত্মসম্মানে প্রচণ্ড আঘাত করলো। আনিকার ভেতরে সেই দাপুটে মেয়েটা আজ অপমানে কুঁকড়ে গেল। কাঁদছেন কেন? এই নাটক দেখার সময় আমার নেই। আপনার এই চোখের জলও আমার কাছে বিষের মতো। আপনি এখান থেকে চলে যান, না হলে আমি সত্যি নিজের কোনো ক্ষতি করে ফেলবো। আমি আপনাকে ঘৃণা করি আনিকা, মৃত্যু পর্যন্ত এই ঘৃণা থাকবে। আনিকা কোনো কথা না বলে উল্টো দিকে দৌড়ে চলে গেল। তার মনের ভেতরে এখন অদ্ভুত এক শূন্যতা আর হাহাকার। সে বুঝতে পারল সে জোর করে ইমনের শরীর পেয়েছে ঠিকই, কিন্তু আজ
ইমনের কটু কথায় তার আত্মসম্মানবোধ তাকে দংশন করতে শুরু করেছে। আনিকা বুঝতে পারছে না সে এরপর কি করবে। আনিকা অপমানে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যাওয়ার পর বাগানে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। ইমন এখনও রাগে ফুঁসছে, তার বুকটা ধড়ফড় করছে। সে নিলয়ের দিকে তাকিয়ে দেখল নিলয় এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। নিলয়ের মুখে এখন আর কোনো কান্নার ছাপ নেই, বরং তার ঠোঁটের কোণে একটা তাচ্ছিল্য ভরা হাসি ফুটে উঠেছে। তুই এভাবে আমার দিকে তাকিয়ে হাসছিস কেন নিলয়? আমি কি খুব ভুল কিছু বলেছি? ওই মেয়েটা আমার জীবনটা বিষিয়ে দিয়েছে, আর তুই আমাকে দেখে হাসছিস? তুই আমাকে এভাবে উপেক্ষা করছিস কেন? আমি হাসছি নিজের ভাগ্য আর তোর বোকামি দেখে। তুই নিজেকে অনেক বড় ভিকটিম ভাবছিস, তাই না? আমি তোকে দেখে সত্যি অবাক হচ্ছি ইমন। আমি এখানে ভালোবাসা হারানোর শোকে কাতর হয়ে আছি। বুক ফেটে যাচ্ছে, কারণ যাকে 3 বছর ধরে ভালোবেসেছি সে অন্য ছেলের বিছানায় ধরা পড়েছে। আর তুই হাতের লক্ষ্মীকে পায়ে ঠেলে দিচ্ছিস। তুই কি পাগল হয়ে গেছিস নিলয়? তুই আনিকার পক্ষ নিচ্ছিস। ও আমাকে জোর করে বিয়ে করেছে, আমাকে ঘরে আটকে রেখেছে। এটাকে তুই ভালোবাসা বলিস? হ্যাঁ, এটাই ভালোবাসা। তুই বুঝবি না এমন, কারণ তুই কারো অবহেলা এখনো পাসনি। আমি একটা মেয়েকে 3 বছর ধরে সব দিয়েও আগলে রাখতে পারিনি। সে আমার ভালোবাসা তুচ্ছ করে অন্য ছেলের আসক্ত হয়েছে। আর আনিকা আপু, সে বয়সে তোর বড় হতে পারে, সামাজিকভাবে হয়তো তার পদ্ধতিটা ভুল ছিল, কিন্তু তার ভালোবাসাটা খাঁটি। সে তোকে ছাড়া অন্য কাউকে চেনে না। তোকে পাওয়ার জন্য সে নিজের মান সম্মান সমাজ সব বিসর্জন দিয়ে তোকে জোর করে হলেও নিজের কাছে আটকে রেখেছে। এমন পাগল করা ভালোবাসা পাওয়া ভাগ্যের ব্যাপার রে বন্ধু। সবাই এমন কাউকে পায় না যে তাকে পাওয়ার জন্য দুনিয়া উল্টে দিতে পারে। নিলয়ের কথাগুলো শুনে ইমনের কানে যেন তপ্ত শিরার মতো বিঁধল। সে একদম স্তব্ধ হয়ে গেল। নিলয় যে দৃষ্টিভঙ্গি থেকে কথাগুলো বলল সেটা ইমন এর আগে কোনো দিনও ভাবেনি। নিলয় আবারও বলতে শুরু করলো। রিয়া আমাকে ধোঁকা দিয়েছে, কারণ সে আমাকে কোনোদিন ওভাবে ভালোবাসেনি। কিন্তু আনিকা আপু তোকে কোনোদিন ধোঁকা দেবে না। সে তোকে তার জান দিয়ে আগলে রাখছে। আজ তুই তাকে সবার সামনে যে ভাষায় অপমান করলি, তাতে অন্য কোনো মেয়ে হলে তোকে হয়তো জেলের ভাত খাওয়াতো। কিন্তু সে কাঁদছে আর তোর ঘৃণা সহ্য করেও তোকে আগলে রাখতে চাচ্ছে। বিশ্বাস কর ইমন, ভালোবাসা না পাওয়ার যন্ত্রণার চেয়ে এই ভালোবাসা পাওয়া অনেক বেশি ভাগ্যের। ইমনের মাথার ভেতরে তখন হাজারটা চিন্তা ঘুরপাক খাচ্ছে। সে মনে মনে ভাবতে লাগলো, নিলয় তো ভুল কিছু বলছে না। আসলেও কি সে একটু বেশি করে ফেলেছে? আনিকা তাকে তো কোনোদিন খারাপ পথে নেয়নি, শুধু নিজের কাছে আগলে রাখতে চেয়েছে। সে কি সত্যি আনিকার ভালোবাসার গভীরতা বুঝতে ভুল করলো? আমি কি সত্যি বেশি বলে ফেলেছি? ও আমাকে বাজারে মেয়ের সাথে তুলনা করতেও একবার বাদলো না। নিলয়ের কথাগুলো ঠিক হলে তো আমি অপরাধী। আনিকা তো শুধু আমাকে ভালোবেসেছে, সে তো কারোর সাথে সম্পর্কে জড়ায়নি। সে তো শুধু আমাকেই তার দুনিয়া বানিয়ে নিয়েছে। আমি কি তবে ওর আত্মসম্মানে বড্ড বেশি আঘাত করে ফেললাম? ইমনের মনের ভেতরে যে জেদ আর রাগ ছিল তা মুহূর্তের মধ্যেই জল হয়ে যেতে লাগলো। নিলয়ের করুণ পরিস্থিতি আর আনিকার জন্য তার সাফাই গাওয়া ইমনকে নতুন করে ভাবতে বাধ্য করলো। তার মনে হলো আনিকার চোখের জলগুলো বোধহয় মিথ্যে ছিল না। যা, এখন নিজেকে নিয়ে আর ভেবে কাজ নেই। পারলে ওর চোখের জল মোছানোর চেষ্টা কর। এমন ভালোবাসা হারিয়ে ফেললে পরে আমার মতো আফসোস করতে হবে। রিয়াকে আমি ফেরত পাবো না, কিন্তু তুই চাইলে আনিকাকে সুখী করতে পারিস। নিলয় সেখান থেকে ধীর পায়ে হেঁটে চলে গেল। ইমন একা বাগানে দাঁড়িয়ে রইল। তার কানে বারবার বাজছে আনিকার সেই কান্নার শব্দ। সে বুঝতে পারছে না সে এখন গাড়ির দিকে যাবে নাকি কলেজের ভেতরে অদৃশ্য হয়ে যাবে, কিন্তু তার পা যেন অজানাতেই আনিকাকে খোঁজার জন্য ব্যাকুল হয়ে উঠল। নিলয় চলে যাওয়ার পর নির্জন বাগানে একা দাঁড়িয়ে রইল ইমন। নিলয়ের কথাগুলো ইমনের কানে বারবার প্রতিধ্বনিত হতে লাগলো। সে যে ভাষায় আনিকাকে অপমান করেছে তা মনে পড়লে নিজের ওপর নিজেরই ঘৃণা লাগতে শুরু করেছে। রাগের মাথায় সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল। আমি কি সত্যি এত নিচু মনের হয়ে গেলাম? যে মেয়েটা আমাকে নিজের জীবনের চেয়ে বেশি গুরুত্ব দিল তাকে আমি বাজারের মেয়ের সাথে তুলনা করলাম। আমি একবারও ভাবলাম না ওর একটা আত্মসম্মান আছে। ছি ইমন, রাগ ছিল তোর ওর পদ্ধতির উপর, কিন্তু তুই তো ওর চরিত্র নিয়ে কথা তুললি। আমি সত্যি অনেক বড় ভুল করে ফেলেছি।
ইমনের বুকটা ধরফর করতে লাগলো। তার বারবার মনে পড়তে লাগলো আনিকার সেই জল ভরা চোখ দুটো। আনিকা হয়তো ভুল পথে তাকে কাছে পেতে চেয়েছিল, কিন্তু তার প্রতি ইমনের এই ভাষা কোনোভাবেই তো গ্রহণযোগ্য ছিল না। ইমন দ্রুত কলেজের গেটের দিকে দৌড়ে গেল, কিন্তু যেখান গিয়ে দেখলো আনিকার গাড়িটা আর নেই। সে বুঝতে পারলো আনিকা অপমানে একাই চলে গেছে। না, আমাকে ওর কাছে যেতেই হবে। এই অপরাধ বোধ নিয়ে আমি বাঁচতে পারবো না। ওকে খুঁজে বের করে আমার ক্ষমা চাইতেই হবে। এমন একটা রিক্সা নিয়ে দ্রুত আনিকাদের বাড়ির দিকে রওনা দিল। পুরোটা রাস্তা সে শুধু ভাবলো কিভাবে আনিকার সামনে গিয়ে দাঁড়াবে। বাড়ির গেটে পৌঁছাতেই বডিগার্ডরা তাকে পথ ছেড়ে দিল। এমন এক ছুটে বাড়ির ভেতরে ঢুকে সোজা উপরে আনিকার ঘরের সামনে গেল, কিন্তু গিয়ে দেখলো দরজাটা ভেতর থেকে শক্ত করে বন্ধ করা। আনিকা আপু, দরজাটা একবার খুলুন। আমি আপনার সাথে কথা বলতে চাই। আমি রাগের মাথায় অনেক বড় ভুল করে ফেলেছি। প্লিজ একবার দরজাটা খুলুন। ঘরের ভেতর থেকে কোনো উত্তর এলো না, শুধু মাঝে মাঝে হালকা কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছিল। এমন বারবার দরজায় কড়া নাড়তে লাগলো, কিন্তু আনিকা পুরোপুরি নিশ্চুপ। আমি জানি আপনি আমাকে ক্ষমা করবেন না। আমি আপনাকে যা বলেছি তা ক্ষমার যোগ্য নয়, কিন্তু বিশ্বাস করুন আমি সত্যিই খুব লজ্জিত। আপনাকে ছোট করার কোনো অধিকার আমার নেই। আপনি অন্তত একবার সামনে এসে আমাকে গালি দিন, মারুন, তবু এভাবে চুপ করে থাকবেন না। তুই এখান থেকে চলে যাই ইমন। তুই তো আমাকে আবর্জনা বললি, নোংরা বললি। আবর্জনার সাথে কথা বলে নিজের সময় নষ্ট করিস না। আমি তোকে আর জোর করব না। তুই তো মুক্তি চেয়েছিলি না? যা, এই বাড়ির দরজা তোর জন্য খোলা। তুই যেখানে খুশি চলে যেতে পারিস। না, আমি কোথাও যাব না। আপনি এভাবে বলবেন না। আমি জানি আমি আপনাকে খুব আঘাত দিয়েছি। আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি। প্লিজ দরজাটা খুলুন। আপনার এই নিস্তব্ধতা আমাকে শেষ করে দিচ্ছে। আনিকার কোনো কথা বলল না। সে নিজেকে বিছানায় গুটিয়ে নিল। ইমনের প্রতি তার যে গভীর টান ছিল, ইমনের একটা আঘাতেই তা যেন অভিমানের পাহাড় হয়ে গেছে। সে ভাবতেও পারেনি যাকে সে হৃৎপিণ্ড দিয়ে ভেবেছিল সে তাকে এতটা নিচে নামিয়ে দেবে। আপনি না খুললে আমি এই দরজার সামনেই বসে থাকব। আপনি যতক্ষণ আমাকে ক্ষমা না করবেন আমি এক ফোঁটা জলও মুখে তুলব না। আমি সত্যিই বুঝতে পেরেছি আমি আপনাকে কতটা কষ্ট দিয়েছি। ইমন দরজার সামনে মেঝেতে বসে পড়ল। ওদিকে ঘরের ভেতরে আনিকা বালিশে মুখ গুজে কাঁদতে লাগলো। তার আত্মসম্মানে লাগা ক্ষতটা আজ অনেক বেশি গভীর। ইমন বাইরে থেকে বারবার মিনতি করছিল, কিন্তু আনিকা আজ নিজেকে নিজেরই তৈরি এক অন্ধকার ঘরে বন্দি করে ফেলেছে, যেখানে সে কাউকে ঢুকতে দিতে চায় না। দরজার সামনে বসে অনেকক্ষণ ডাকাডাকির পরেও যখন আনিকা কোনো উত্তর দিল না, তখন ইমন মরিয়া হয়ে উঠল। সে জানে আনিকা কতটা জেদি, আর আজ তার সেই জেদ অভিমানে রূপান্তরিত হয়েছে। ইমন তড়িঘড়ি করে ঘরের পেছনে বারান্দার দিকে গেল এবং থাই জানালার কাছে গিয়ে কাচের উপরে নক করতে শুরু করলো। প্লিজ আনিকা, দরজাটা একবার খোলো। আমার কথাগুলো অন্তত একবার শোনো। আমি জানি আমি খুব অন্যায় করেছি, কিন্তু বিশ্বাস করো আমি ওরকম কিছু বলতে চাইনি। একবারটি জানালাটা খোলো। ইমনের অনবরত ধাক্কার আকুতির শব্দ শুনে আনিকা জানালার কাছে এগিয়ে গেল, কিন্তু সে পর্দা সরালো না। জানালার ওপাশ থেকেই তার কণ্ঠস্বর ভেসে এলো, যা ছিল অত্যন্ত ঝাঁঝালো এবং তিক্ততায় ভরা। তুই এখান থেকে চলে যাই ইমন। তোকে আমার আর দরকার নেই। তোর মতো উচ্চশিক্ষিত আর ভালো মানুষের পক্ষে এই বাজারের মেয়ের সাথে টিকে থাকা সম্ভব না। তুই তো আমাকে আবর্জনা বলেছিলি, তবে কেন এখন আবর্জনার পেছনে সময় নষ্ট করছিস? তোর মুক্তির দরকার ছিল না? যা, আমি তোকে মুক্তি দিলাম। তুমি কেন ওসব কথা মনে ধরে রেখেছ? আমি রাগের মাথায় হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। দেখো, তুমি যদি দরজা বা জানালা না খোলো আমি কিন্তু এখান থেকে এক পাও নড়ব না। আমি এখানেই দাঁড়িয়ে থাকবো যতক্ষণ না তুমি বের হচ্ছ। দাঁড়িয়ে থাকবি নাকি মরে যাবি তাতে আমার কিছুই যায় আসে না। তোর ঘৃণা আমি দেখেছি ইমন। তোর চোখে আমার জন্য এক ফোঁটাও মায়া নেই। আমার ভালোবাসা তোর কাছে অসহ্য লাগে, তাই না? তাহলে আর কেন এখানে নাটক করছিস? চলে যা বলছি। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে আকাশ ছেড়ে বিদ্যুৎ চমকে উঠল। মেঘের প্রচণ্ড গর্জনে চারপাশ কেঁপে উঠল কেমন জানি। ইমন আকাশের দিকে একবার তাকালো, যেখানে কালো মেঘে ছেয়ে গেছে পুরো আকাশ। ঝড়ো হওয়ার বইতে শুরু করেছে, যা জানান দিচ্ছে এক্ষুনি প্রচণ্ড বৃষ্টি নামবে। ইমন আবারও করুণভাবে থাই জানলার ওপরে নক করতে লাগলো।
আনিকা দেখো, আকাশ ডাকছে, এখনই অনেক জোরে বৃষ্টি নামবে। আমি তো বারান্দায় দাঁড়িয়ে আছি, পুরো ভিজে যাব। প্লিজ জেদ করো না, জানালাটা অন্তত খোলো, আমি তোমার হাত ধরে ক্ষমা চাইবো। ভিজলে ভিজবি? তুই তো আমার ছোঁয়া মনে পড়লে শরীর ঘেন্নায় সাবান দিয়ে পরিষ্কার করিস। আজকের বৃষ্টিতে ভিজলে হয়তো তোর শরীরের সেই নোংরা ভাবটা চিরতরে চলে যাবে। আমি জানলা খুলবো না। তুই আজ বুঝবি কাউকে উপেক্ষা করার যন্ত্রণা কতটা। আনিকা জানলার পাশ থেকে সরে গেল। ইমন অসহায়ভাবে জানলার কাচের উপরে হাত রাখলো। সে বুঝতে পারছে আনিকা এবার সত্যিই খুব ভেঙে পড়েছে। বৃষ্টির বড় বড় ফোঁটা ইমনের গায়ে পড়তে শুরু করেছে। বিদ্যুৎ চমকানোর আলোয় তার বিধ্বস্ত চেহারাটা বারবার স্পষ্ট হয়ে উঠছে, কিন্তু জানলার ওপাশে কোনো নড়াচড়া নেই। আনিকা যেন আজ পাথর হয়ে গেছে। বাইরে তখন আকাশের অবস্থা খুবই খারাপ। বিজুলি চমকানোর শব্দে কান ঝালাপালা হয়ে যাওয়ার জোগাড়। বৃষ্টির ফোঁটাগুলো এত জোরে পড়ছে যে মনে হচ্ছে শরীরের চামড়া ছিদ্র হয়ে যাবে। ঝোড়ো হাওয়ার তোড়ে বারান্দার কাজগুলো এদিক ওদিক আছড় খাচ্ছে। ইমন জানলার পাশে একদম লেপ্টে দাঁড়িয়ে আছে। তার পরনের পাতলা শার্টটা ভেজে শরীরের সাথে সেটে গেছে একদম। ঠান্ডায় সে কুকড়ে যাচ্ছে, কিন্তু তার মনে এখন জেদ চেপে গেছে। সে ক্ষমা না নিয়ে এখান থেকে এক পাও নড়বে না। আনিকা, তুমি কি সত্যি আমার সাথে এমন করবে? আমি মানছি আমি খুব বাজে কথা বলেছি, কিন্তু তাই বলে তুমি আমাকে এইভাবে ঝড়ের মধ্যে বাইরে ফেলে রাখবে? প্লিজ জানালাটা খোলো, আমার শরীর আর চলছে না, সারা শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। একবার অন্তত তাকাও আমার দিকে। ঘরের ভেতরে আনিকা বিছানায় শুয়ে ডুকরে ডুকরে কাঁদছে। ইমনের প্রতিটা কথা তার কানে তীরের মতো বিঁধছে। সে বারবার বালিশে মুখ গুজে নিজের কান্না থামানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। তার মনের মধ্যে এখন প্রচণ্ড জেদ আর অভিমান কাজ করছে। সে কোনোভাবেই নিজেকে শান্ত করতে পারছে না। আমি কোনো কথা শুনবো না তোর। তুই আমাকে সবার সামনে ছোট করেছিস, অপমান করেছিস। আমার ভালোবাসাটা তোর কাছে নাটক মনে হয়েছে না? আজ তুই বাইরে থাক। তুই তো আমাকে আবর্জনা বললি, তবে এখন কেন এই আবর্জনার কাছে হাত জোর করছিস? আমার অভিমান আজ তোর ভালোবাসার চেয়ে অনেক বেশি শক্তিশালী। তুই আজ বুঝবি কাউকে অবহেলা করলে কেমন লাগে। ইমন দাঁতে দাঁত লেগে শব্দ হচ্ছে। ঠান্ডায় তার কথা বলা দায় হয়ে পড়েছে। সে বারবার জানলার কাছের উপরে হাত দিয়ে আঘাত করছে, কিন্তু আনিকা আজ যেন পাথরের মূর্তি হয়ে গেছে। ইমন বুঝতে পারছে না এই বৃষ্টির মধ্যে সে আর